আমাকে আর 2টো দিন সময় দিন খালাম্মা, শুধু 2টো দিন। আমি কথা দিচ্ছি, টিউশনের টাকাটা হাতে পেলেই আমি আপনার বাকি টাকাটা পরিশোধ করে দিব। সে তো কমাস ধরে শুনেই আসছি, তা দিচ্ছ আর কোথায়? শোনো মে, সালেহার কথা শুনে তোমাকে আমার বাড়িতে থাকা জায়গা দিয়েছি ঠিকই, কিন্তু ঠিকমতো ভাড়া না পেলে ঘাট ধাক্কা দিয়ে বের করতেও আমি 2 মিনিট ভাববো না। আমি কথা দিচ্ছি আপনাকে, এরকম আর হবে না। আমি আপনার সব পাওনা পরিশোধ করে দিয়ে এখান থেকে ঠিক মতো বাড়ি ভাড়াটা দিয়ে দিব। তাই ভালো, টিউশনের টাকা না পেলে সামনে বাজার আছে, দরকার পড়লে দেহটা বিক্রি করে দিয়ে এসে সুদ সমেত আমার টাকাটা দিয়ে যাবা। আমাকে নরম সরম পেয়ে সবকটা মেয়েই দেখছি ভাড়া দিতে সময় নেয় এখন। কথাটা বলেই বাড়িওয়ালা খালাম্মা হিয়ার হাত থেকে 1000 টাকা 3টে নতুন কচকচে নোট নিয়ে ওনার ঘরের দরজাটা দুম করে লাগিয়ে দেয়। হিয়ার কাছে এইসব কথা নতুন না, তার গায়ে এখন এর চেয়েও বাজে বাজে কথা সহ্য হয়ে যায়। হিয়ার এমন কি দেহ বিক্রি তো। হিয়া মুখে একটা মেকি হাসি দিয়ে শ্রাবণের ছোট্ট হাত দুটো ধরে ওর ফ্লোরের দিকে পা বাড়ায়। শ্রাবণের বয়স 7 বছর, ক্লাস 2তে পড়ে। যেমন দেখতে সুন্দর তেমনি চঞ্চল, আর এই শ্রাবণী হিয়ার এই পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। হিয়া ওর ফ্লোরে এসে শ্রাবণকে নিয়ে ওর রুমে চলে যায়। হিয়া যেই ফ্লোরে থাকে ওটার মোট 3টে রুম, আর 3টেতে 2 করে মোট 6টা বেড। আপাতত একটা রুম পুরো ফাঁকা, বাকি 2টোর একটায় যে 2 মেয়ে থাকে তারা দুজনেই ব্যাংকার। আর হিয়ার সাথে ও রুমে যে মেয়েটা থাকে সে হিয়ার মতোই একজন স্টুডেন্ট, তবে বড়লোক বাবা মায়ের মেয়েরা যেরকম একটু আদরে টাইপের হয় ওই রকম। আপাতত সে নেই, বড় ভাইয়ের বিয়ে বলে দেশের বাড়িতে, তাই রুমটার একরত্তি আধিপত্য এখন হিয়া আর শ্রাবণের। রুমে এসে হিয়া রাতের খাবারের জন্য হাঁড়িতে চাল খুঁজতে যাবে, অমনি শ্রাবণ হিয়াকে থামিয়ে দেয়। আচ্ছা আপু, দেহ বিক্রি জিনিসটা কি? শ্রাবণের মুখে কথাটা শুনে হিয়ার বুক ডুকরে ওঠে। হিয়ার সাথে সাথে ওর হাত থেকে চাল মাপার পোয়াটা ফেলে দিয়ে শ্রাবণকে জাপটে ওর বুকে আগলে নেয়। এসব কথা বলতে হয় না। তাহলে ওই কোমরা আন্টিটা যে তখন তোমাকে বললো দেহ বিক্রি করে ওনার টাকা ওনাকে দিয়ে দিতে? না শোনা, উনি ওরকম বলেনি, তুই কোথাও শুনতে ভুল করেছিস। দেহ আবার বিক্রি হয় নাকি? কোনোদিন শুনেছিস কেউ টাকা দিয়ে তোর শরীর কিনবে? তখন না তাকে আবার তোকে আমার মতো চকলেট কিনে দিতে হবে। হিয়ার কথায় শ্রাবণ মাথা নাড়ায়। তার কাছে হিয়া মানেই সত্যি, হিয়া মানেই সঠিক। তাই তো হিয়া রাজারানীর গল্পের মতো এই মিথ্যে গল্পটাও সে অনায়াসে বিশ্বাস করে নেয়। আচ্ছা আপু, তাড়াতাড়ি খেতে দাও না, আজ অনেক রাত হচ্ছে তো, আমার ঘুম পাচ্ছে যে। দিচ্ছি শোনা, এক্ষুনি আনছি। হিয়া শ্রাবণকে একটা বই ধরিয়ে দিয়ে হাড়িতে চাল নিতে যাবে, কিন্তু দেখে হাড়িতে আর চাল নেই। যা আছে তা দিয়ে শ্রাবণেরই পেট হয়তো ভরবে না। কি করবে এখন হিয়া? হিয়া ওটুকু চাল দিয়েই রান্না করে এনে গোল গোল লোকমা বানিয়ে শ্রাবণকে খাইয়ে দিতে শুরু করে। আপু, তুই খাবি না? খাবো তো, আগে আমার মিষ্টু ভাইটাকে তো খাইয়ে দিই। আপু জানিস, আজ না স্কুলে একটা জিনিস খেতে দিয়েছিল, বড় ম্যাডামের জন্মদিন ছিল তো, তাই জন্য। কি দিয়েছিল শুনি? কি যে বললো ওটাকে রক্তিম, থাম, মনে করি হ্যাঁ, পেস্ট্রি কেক। কি মজা! তুই খেয়েছিলি কখনো পেস্ট্রি কেক? না শোনা, খাইনি। কেমন দেখতে ওটা? ওই তো মিতু আপুর জন্মদিনে তোকে আর আমাকে যে কি একটা কেক খেতে দিল না, ওরকম মজা। তাই? বাহ, মজার জিনিস তো। হিয়া শ্রাবণকে খাইয়ে দিতে থাকে, আর শ্রাবণ বরাবরের মতোই তার কলিজার বুবুনির সাথে গল্প দিতে থাকে। হিয়া কখনো বা শ্রাবণের গল্প শুনছে, কখনো বা নিজ চিন্তায় ডুবে যাচ্ছে। খালাম্মা রাইসার মার দেওয়া পুরো বেতনটাই নিয়ে নিল, এখন আছে শুধু তন্নি টিউশনের টাকা। ওটা দিয়ে কি ও মাস চালাবে, না খালাম্মার পুরো টাকাটা শোধ করবে? শ্রাবণকে খাইয়ে হিয়া ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বিছানার সাথে লাগানো জানলার পাশে গিয়ে বসে পড়ে। আজ ভরা পূর্ণিমা, চারটা কিরকম আলো দিয়ে নিজেকে মেলে ধরেছে। রাতের এই মনোরম জ্যোৎস্নার দিকে তাকিয়ে হিয়া নিজের এই কষ্টগুলো সীমানা গুনতে থাকে। পেটে আজ আর হিয়ার কিচ্ছু পড়েনি। রাতে শুধু ঢকঢক করে একমগ জল খেয়েই হিয়া ওর পেটটা ভরিয়ে নিয়েছে। এইটা অবশ্য নতুন না, হিয়ার কাছে এই একমগ পানি অনেক অমৃত। হাতে আছে আর কিছু খুচরো টাকা, কি করব এগুলো দিয়ে আমি? না খাবারের জন্য বাজার করব, না শ্রাবণের স্কুলের বেতন দিব। না না, এভাবে কতদিন ইন্টারেস্ট সার্টিফিকেট দিয়ে কি কোথাও একটা ন্যূনতম বেতনের চাকরি আমি পাবো না? এত কেন সংকট চাকরির এই বাজারে? আমাকে যে শ্রাবণকে মানুষের মতো মানুষ বানাতেই হবে, ওর সব ইচ্ছে পূরণ করতে হবে। ও ছাড়া আর কেই বা আছে আমার এই পৃথিবীতে? না,
কালকে ভার্সিটি থেকে ফিরেই আগে একটা চাকরির কাগজ কিনে আনতে হবে। এভাবে আর কতদিন চালাবো? শ্রাবণটাও তো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। কথাটা বলি একটা দীর্ঘ শ্বাস টেনে শ্রাবণের গায়ের চাদরটা ঠিক করে দিয়ে ঘুমিয়ে পড়ল হিয়া। আসলে কি সে ঘুমোচ্ছে? এত কষ্টে কি সত্যি কখনো নিশ্চিন্তে ঘুমানো যায়? ভার্সিটির মেইন গেটের সামনে দিয়ে একটা লাল কালো বাইকে করে এন্ট্রি নিচ্ছে এই ভার্সিটির হার্টথ্রব। সাদা শার্ট, নীল জিন্স, চোখে দুর্দান্ত চশমা, সাথে আছে বাঁ হাতে একটা দামি ব্র্যান্ডের কোনো এক ঘড়ি। দেখতে যেমনই লম্বা তেমনি দুধে আলতা গায়ের রং, আর বডি ফিটনেসের বিবরণ তো নাই দিলাম। ফুটবল ম্যাচ জিতে যখন খুশিতে আহ্লাদে আটখানা হয়ে জার্সি খুলে ট্রফি হাতে সে রোড শো করে, ভাই রে ভাই, কিছু কিছু মেয়ে তো খেলার মাঠেই সেন্স হারিয়ে বসে। সে শুধু প্রেম ভালোবাসার দিক দিয়েই সবার হার্টথ্রব না, সে সব কিছু দিয়েই অলরাউন্ডার ভার্সিটিতে। আজ অবধি প্রত্যেক সেমিস্টারে 4-এর কাছাকাছি সিজিপিএ তোলা একমাত্র বান্দা আমাদের এই লেডি কিলার, যাকে ভার্সিটি ছোট বড় স্যার থেকে শুরু করে এক নামে চেনে। ভার্সিটিতে ভিড় করা সব বয়সী দোকানদার, জুনিয়রদের আইডল, স্যার ম্যাডামদের মধ্যমণি, আর মেয়েদের সেইটা নাইবা বলি। একদিকে পলিটিক্স করে, অন্যদিকে পড়াশোনা, আবার সাথে পুরো ভার্সিটির অল অ্যাক্টিভিটিসে তার থাকা চাই। ওই যে কথায় আছে না, সৃষ্টিকর্তা যাকে দেয় একবারে সব উছলে দেয়, সেই অবস্থা আর কি। তবে আজ অবধি এই নীলিমা, রাইসা, সন্ধি, তিশা এই 4 জন ছাড়া ভার্সিটি কোনো মেয়ের দিকে দরকার ছাড়া কথা বলা তো দূরে থাক, চোখ অবধি সে তুলে তাকায়নি। মেয়েগুলো কিরকম ওকে দেখলেই ঢলে পড়তে চায়, যেটা খুবই বিরক্ত লাগে উজানের কাছে। বাইকটা পার্কিং এরিয়াতে সাইড করে ফ্রেন্ড জোনে গিয়ে বসতে নীলিমা এসে উজানকে পেছন থেকে চাপটে ধরে। যদিও আশেপাশের মেয়েদের ওরকম চাহনি প্লাস নীলিমার এই কাণ্ডে উজানে মুহূর্তে চরম বিরক্ত, তবু নিজেকে সংযত করে নিয়ে প্রতিবারের মতোই নিজেকে ফ্রি করে। আজ কিন্তু আমরা কেউ তোমাকে ছাড়ছি না। আজ ডিবেটে আমাদের টিম জিতলে টানা 10 বারের মতো তুমি জিতবে, ভাবা যায়? নীলিমা কিন্তু আজ একদম কিছু ভুল বলছে না উজান। ক্যান ইউ ইমাজিন, তুই জবে থেকে ডিবিতে জয়েন করেছিস, কেউ আমাদের ডিপার্টমেন্টকে হারাতে পারেনি, তবে তুই কিন্তু এবার প্রধান বক্তা হিসেবে তোর জায়গাটা শুধু শুধু রূপনকে দিয়ে দিলি। সো হোয়াট? রূপম তো এর আগেও আমার জায়গায় ডিবেট করেছিল, তার আগে আমরা হেরেছি নাকি কখনো? আজও না তা না, তুই যে ট্রেনিং দিস আর স্ক্রিপ্ট লিখিস তাতে রূপমের জায়গায় আমাদের ক্যাবলাকান্ত রাসেল ভাই থাকলেও ট্রফি নিয়ে ফিরবে। 4 জনের গল্পের মাঝে সাব্বির দৌড়ে এসে হাঁপাতে শুরু করে। সাব্বিরের অবস্থা দেখে বোঝা যাচ্ছে ডিবেট রুমে নিশ্চয়ই কোনো গন্ডগোল বাঁধছে এবার। সাব্বির, ফার্স্ট রং, তুই এরকম করছিস কেন? ভাই এবার মনে হয় আমরা জিততে পারবো না। ওই অবজি টিমের মেয়েটা এমন আমার পয়েন্ট রাখছে আর এমন প্রশ্ন দিচ্ছে, রোবেল ভাই তো মুখ দিয়ে কিছু বের করতেই পারছে না। হোয়াট, কি বলছিস? ভাই আপনি ইমিডিয়েটলি ভিতরে চলেন, আপনি না গেলে ডাহা মানসম্মানে পড়বো আজ। রিল্যাক্স, আজ অব্দি উজান শাহরিয়ারকে কেউ ডিবেটতে দূরে থাক, ভার্সিটি কোনো কারিকুলামে হারাতে পারেনি, আর এবারও পারবে না। চল। উজান সাব্বিরকে নিয়ে ডিবেট রুমের দিকে আগাল। সন্ধি আর নীলিমা ওদের পেছন পেছন আসে, আর ডিবেট রুমে আসতেই সবাই সত্যি তো অপোজিট টিমের মেয়েদের প্রশ্নের উত্তরে ওদের টিমের সবাই পুরো ভরকে আছে। উজান দূর থেকে সবাইকে চোখের ইশারায় চিয়ার আপ করে যাচ্ছিল, কিন্তু কেউ ওর দিকে পাত্তাই দিচ্ছে না। এখন রূপমকে ছাড়িয়ে উজানই বা কি করে ডিবেটে পার্টিসিপেট করবে? এরকম তো কোনো রুলস নেই। শেষে উজানের ইশারায় সাব্বির গিয়ে রূপমকে বলে সেন্সলেস হওয়ার অভিনয় করতে, যাতে প্রধান বক্তার জায়গাটা বিচারককে বলে উজান নিজে সে জায়গাটা ম্যানেজ করতে পারে। যেই বলা সেই কাজ, রূপমের জায়গায় এবার প্রধান বক্তার জায়গায় উজান। হিয়া উজানের চোখাচোখি হলেও কেউ কাউকে এখনো চোখ মেলে দেখেনি। উজান ব্যস্ত বিগড়ে যাওয়া ডিবেটটাকে ওদের সাপোর্টে আনতে, ওদিকে হিয়া ব্যস্ত তাকে যে করেই হোক ডিবেটটা জিততে হবে, কারণ ডিবেটে জিতলে পুরস্কার স্বরূপ সম্মাননার পাশাপাশি বিজয়ী দলকে 6,000 টাকা আর যে ফার্স্ট বক্তা হবে তাকে 1,000 টাকা দেওয়া হবে। আর হিয়া এই সুযোগ কিছুতেই মিস করতে চাইছে না। এখন কিয়ামত আসলেও তাকে জিততেই হবে অ্যাট এনি কস্ট। প্রধান বক্তার পজিশনে এবার হিয়া ও সময় অনুযায়ী বিতর্কের বিপক্ষে গিয়ে গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য, আলোচনা, পয়েন্ট উপস্থাপনের পাশাপাশি উজানের দিকে প্রতি লাইনে 1000টা প্রশ্ন ছুড়ে দেয়। এদিকে উজান তো আজ পুরো বোল্ড আউট। 4 বছর অনার্স ক্যারিয়ার সেরে এখন মাস্টার্সের কাঠ গড়াতে এসে তাকে কোনো মেয়ের কাছে এইভাবে হেরে যেতে হবে, এটা ভেবেই ওর মাথা ঘুরে আসছে। কি করবে ও এখন? হিয়ার বলা শেষ হলে উজান তৈরি হয়। নিজের রাগকে কন্ট্রোল করে বেশ গুছিয়ে সবটা বলার পাশাপাশি হিয়ার প্রশ্নগুলোর উত্তর করতে থাকে, কিন্তু বিচারক কারোরই আজ সেগুলো যুক্তিসঙ্গত লাগে না।
শেষ 2 মিনিটের শেষ বক্তব্যে উজান হিয়া যে যার মতো করে সবটা বলে। এখন বিচারকের রায়ের অপেক্ষায়। রায় অনুযায়ী বিজয়ী টিম হিসেবে হিয়াদের ডিপার্টমেন্ট জয়ী হয়, আর পারফরমেন্স অনুযায়ী সেরা বক্তার তকমাটা নিজের নামে করে নিতে সক্ষম হয় হিয়া। ক্যাম্পাসের মাঠে বসে নিচের চুলগুলো খামচে ধরে আছে উজান। 5 বছর ভার্সিটি লাইফে তাকে আজ এইভাবে হারতে হলো, তাও আবার ফার্স্ট ইয়ারের কোনো একটা বাচ্চা মেয়ের কাছে। না না, এইটা কি করে সম্ভব? ভার্সিটির ছেলেমেয়েগুলো কিরকম ফিস শুরু করেছে ইতিমধ্যে, কিরকম করে যেন তাকিয়ে হাসছে উজানের দিকে। রাইসা সন্ধি উজানকে বুঝিয়েই যাচ্ছে যা হয়েছে ভুলে যেতে। রূপম রাসেল এরা তো উজানের 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রাগ দেখে ভয়ে পুরো চুপ হয়ে আছে। এটা উজানের রেপুটেশনের প্রশ্ন। উজান কিছুতেই হিয়াকে এত সহজে ছেড়ে দেবে না, কিছুতেই না। এদিকে হাতে 3000 টাকা পেয়ে হিয়া তো খুশিতে আজ গদগদ হয়ে উঠেছে। খেয়ে দেখে হিয়ার মনের আনন্দ। হিয়া ঝিনুককে নিয়ে মুখে এক বালতি হাসি এঁকে ঝিনুকের হাতে হাত ধরে মাঠের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে মেন গেটের দিকে যাচ্ছিল। তোকে আজ আমি বলে বোঝাতে পারবো না ঝিনুক, আমি আজ কত খুশি। হ্যাঁ, ওই খুশি হোক। কার সাথে পাঙ্গা নিয়েছিস সেটা যদি জানতিস। আমি কার সাথে পাঙ্গা নিলাম আবার রাজব? ডিবেটে আজ অব্দি শুনেছি উজান ভাইকে কেউ হারাতে পারেনি, আর তুই কিনা তাকে এভাবে আজ। কে উজান? সে কি রে, একটু আগে যার বিপক্ষে লড়ে এলে তাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? ও, ওই লোকটা। হ্যাঁ, তো কি হয়েছে? উনি আমার সাথে পেরে না উঠলে আমার দোষ। আচ্ছা ছাড় তো ওসব কথা, কিছু বলতে আসুক একবার, আমিও উল্টো ক্যালানি দিয়ে দেব। আজ আমি এই টাকাগুলো নিয়ে মিষ্টুর জন্য একটা মুরগি কিনবো। ভাবছি ছেলেটাকে কত দিন ধরে কিছু ডিম দিয়ে ভাত দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ আমি অনেক খুশি। হ্যাঁ, ওয়েট, মেয়েটা আসছে। কোন মেয়েটা? আরে কি যেন নাম? হিয়া। হিয়া নামটা শুনেই উজানের মুট করা হাতগুলো ছেড়ে মাথাটা তুলে ধরে। সন্ধি বুঝতে পারে এইবার কিছু তো একটা বড় সড়ো ঝড় উঠবেই উঠবে। উজান, না উজান দেখ, মেয়েটার কিন্তু দোষ নেই কোনো এতে। আমি মানছি তোর রাগ করাটা স্বাভাবিক, কিন্তু দেখ মেয়েটার এখানে। উজান শোন, উজান, উজান ওয়েট, উজান। সন্ধির কথা শেষ হতে না হতেই উজান গিয়ে হিয়ার সামনে দাঁড়িয়ে হিয়ার হাত থেকে টাকাগুলো কেড়ে নেয়। ওগুলো মুচড়ে নিচে ফেলে দেয়। সাথে সাথে সেখানে জড়ো হয়ে যায় মাঠের সবাই। উজানের চোখে মুখে লাল রঙের যে আগুন খেলছিল সেটা যেন এই মুহূর্তে নিমিষেই ট্রান্সফার হয়ে হিয়ার শরীরে প্রবেশ করে। এইটা ওর পরিশ্রমের টাকা। এইটা দিয়ে ও শ্রাবণের স্কুলের বেতন দিত, শ্রাবণের জন্য ভালো খাবার কিনে নিয়ে যেত। আর উজান কিনা সেই টাকাটাকে এইভাবে। হিয়ার সব সহ্য হয়, কিন্তু শ্রাবণের ব্যাপারে কোনো তেরিবেরি সে মোটেই টলারেট করতে পারে না। উজানের এই 360 ডিগ্রি রাগ হিয়ার মাঝে কনভার্ট হয়। সাথে সাথে হিয়া সবার সামনে সপটে এক চর বসিয়ে দেয় উজানের গালে। মাঠে এতক্ষণ আনাচে কানাচে থেকে যে ফিসফিস করে শব্দ আসছিল, মুহূর্তেই সেটা নীরব পরিবেশে রূপ নেয়। হিয়ার এই কাণ্ডে এখন সবচাইতে বেশি ভয়ে কাঁপাকাঁপি করছে ঝিনুক। কারণ ঝিনুকের বোন এই ভার্সিটিতে আগে থেকেই পড়ার সুবাদে সে জানে উজান আসলে এই ভার্সিটির কি। ঝিনুকের মাথা ঘুরে যাচ্ছে। এরপর হিয়ার বান্ধবী হওয়ার সুবাদে তার অনার্স লাইফটাও যে পুরো নরকে কাটবে সেটা সে এই মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে। উজান হিয়ার বাহু খামচে ধরে বলে, তোমার এত বড় স্পর্ধা, তুমি শাহরিয়ার উজানের গায়ে হাত তুলো? হাউ ডেয়ার ইউ! আমার টাকাগুলো তুলে আগে আমার হাতে দিন। হোয়াট ডিড ইউ সে? কেন কেন আপনি কি বধির, শুনতে পারেন না? না শুনতে পেলে বলুন, বাজারে এখন অনেক ভালো ইয়ার মেশিন পাওয়া যায়। হিয়ার এরকম ডোন্ট কেয়ার ভাব দেখে উজানের আরো রাগে ঘটা গটগট করে কাঁপতে থাকে। ভার্সিটি সকলের সামনে গায়ে হাত তুলে এখন এই মেয়ে কিনা উল্টো আবার তর্ক করছে। কি করে সাহস পেল এই মেয়েটা এত? উজান হিয়ার বাহু আরো জোরে চেপে ধরে বলে, ফার্স্ট ইয়ার, এত তেজ শেষ দিন অবধি থাকবে তো? আমার মাঝে সততা থাকলে শুধু ভার্সিটি কেন, জীবনের শেষ দিন অবধি আমার মাঝে এতটাই তেজ থাকবে। কথাটা বলেই হিয়া উজানের হাত দুটো নামিয়ে দিয়ে নিচ থেকে ও টাকাটা তুলে দাঁড়ালো। উজান হিয়ার হাত থেকে টাকাগুলো কেড়ে নিয়ে হিয়ারই চোখের সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। এবার হিয়ার চোখ জুড়ে পানি চলে আসে, কিন্তু হিয়া সেগুলো অনেক কষ্টে সামলে নেয়। হিয়ার চোখে মুখে রগের আগুন। এই টাকাই ছিল শ্রাবণের জন্য ক্ষণিকের হাসি কিনতে পারার একমাত্র অবলম্বন। আর উজান কিনা সেটা। হিয়া কিছু না ভেবে আবার উজানের গলে সপাটে একটা চর বসিয়ে দেয়। চারপাশের পরিবেশটা যদিও বা নড়ে চড়ে একটু উঠছিল, আবার এইরকম মার্কা মারার থাপ্পড়ের শব্দে মুহূর্তেই নিশ্চুপ হয়ে যায়। একটা না, পরপর দুটো থাপ্পড়। সত্যি মেয়ের কলিজা আছে। ঝিনুককে দেখে এই মুহূর্তে সবার মায়া হচ্ছে।
বেচারি বোধহয় ভয়ে এবার কেঁদেই না ওঠে।